সেই রাত্রেই, পরের রাত্রেই ওকে গ্রেফতার করা উচিত ছিল। অন্য দেশ হলে 100%, এখানে গ্রেফতার হবে না, হয়তো আবার রক্ষা কবচ। ও তো জ্যান্ত মানুষকে খেয়ে নিচ্ছে, তার লিভার তুলে নিয়েছে, কিডনি তুলে নিয়েছে, কি তুলে নিয়েছে ভগবান জানে, কি না তুলে নিয়েছে। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। নমস্কার। এই প্রথম আমরা দেখলাম যে 1 সপ্তাহ ধরে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করছে রাজ্য সরকার। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? হ্যাঁ, রাজ্য সরকার তো আগে তৈরি ছিল মিনি বাংলাদেশ করবে বলে, না? তো মিনি বাংলাদেশের সম্ভাবনাটা যখন দূর হয়ে গেছে, এখন ডবল ইঞ্জিন সরকার এসছে, এটা খুব স্বাভাবিক, কিন্তু গত বছরের তুলনায় অস্বাভাবিক। এবং এটার থেকেই প্রমাণ হচ্ছে যে আমরা কতটা নিরাপদ এবং নিশ্চিন্ত করে ফেলেছি আমাদের দেশকে। মানে আগের সরকার কি কোনোদিন চায়নি যে এই স্বাধীনতা দিবসের না, অনুষ্ঠান নতুন না, প্রজন্মের মধ্যে না, গভীরভাবে প্রভাব ফেলুক? একদম না। প্রভাব ফেলুক করে চাইনি। ওরা তো বেগম ফ্যামিলি, ওরা তো পুরো পুরো জিহাদি, জিহাদি। ওর কথাবার্তা, ভঙ্গি সবকিছু জিহাদি। আজকে অনেক জায়গা থেকে ওর রেস্ট্রিকশন হয়ে গেছে, ও আর ঢুকতে পারবে না। কোনো হিন্দু মন্দিরে প্রবেশ নিষেধ, এমনিতে তো পুরীতে আগেই তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তিরুপতিতে ঢুকতে পারবে না। আমি একটা ছোট্ট মন্দিরে থাকি, সেটা হচ্ছে তেজপুলি দুর্গা মন্দির, এখানে আর ঢুকতে পারবে না। এগুলো আমরা করে ফেলেছি। আর বাকিটা হচ্ছে দেশের নিরাপত্তা চায়নি, দেশের জন্য কিছুই ওরা চায়নি কোনোদিন, এবং দেশের ডেভেলপমেন্টটা পর্যন্ত চায়নি। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা, যার জন্য আমি সম্পূর্ণ খড়গহস্তে নেমেছিলাম এদের সঙ্গে, সেটা হচ্ছে যে বর্ডার ওপেন করে দিয়েছিল। বর্ডার ওপেন করে দিয়ে আজকে আমাদের এখানে যে প্রভাব পড়েছে, সেই ক্যান্সার এখনো আমরা বুঝতে পারছি না। 2-4টে জঙ্গি এদিক ওদিক ইন পকেটস। ইন্ডিয়া ইজ এ হিউজ কান্ট্রি, বিরাট দেশ। কোথায় কোন গ্রামে কোথায় একটা একটা ঝোপড়ি করে রয়ে গেছে, বোম বাজছে না, বন্দুক আমদানি করছে। তবে একদম ডাইরেক্ট আর্মস ট্রান্সপোর্টেশনটা বন্ধ হয়েছে, কারণ বিএসএফ ফুল কন্ট্রোল। আমি এটা অথেন্টিক জায়গা থেকে খবর পেয়েছি, রয়ের খবর আছে আমার কাছে। এবং পাঞ্জাব বর্ডারটা সিল হয়ে গেছে, কাশ্মীর বর্ডার সিল হয়ে গেছে। যেটা ভেবেছিল মিনি বাংলাদেশ, সেটা হলো না। চিকেন নেক পুরো একদম স্ট্রেংথেন্ড হয়ে গেছে। চিকেন নেকের ওখানে মিলিটারি বেস হয়ে গেছে, এবং আর্মির খবর হচ্ছে ওরা ওখানে হসপিটাল, আর্মি কোয়ার্টার প্লাস যাদের কর্মীদের, আর্মির যারা আমাদের সৈনিক, যারা আমাদের জন্য জীবন দেয়, তাদের সব ফেসিলিটিসগুলো ওখানে দেওয়া হবে, যাতে ওরা ওই লাদাখ ফাটাকের মতো দুর্ধর্ষ -50-তে দাঁড়িয়ে ডিউটিটা করতে না হয়। ওরা পরিবারের সঙ্গে থাকবে, ডিউটি করবে। সেইটা চিকেন নেকে অ্যাক্সেস হয়ে গেছে। দরকার হলে অন্য স্টেট থেকে একটুখানি নেওয়া হবে। আর ভবিষ্যতে কি প্ল্যান আছে সেটা ডিসকাস না করাই ভালো মিডিয়াতে। তা এইটা আমরা স্ট্রংলি দেখছি, দেশের স্বাধীনতা এখন নিশ্চিত এবং নিরাপদ। আমরা দেখেছি নতুন রাজ্য সরকার আসার পর দেশের বিভাজন নিয়েও আলোচনা শুরু হয়েছে, কিন্তু আগের রাজ্য সরকার কোনোদিন করেনি। দেশের ইতিহাসকে ভুলিয়ে দিতে চেয়েছিল আগের রাজ্য সরকার। হ্যাঁ, অফকোর্স। ওরা তো চেয়েছিল ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, বাবর, হ্যাঁ, সব তুগলকি জিনিসগুলো করতে। নিজেও তুগলক ছিল, মাথার তো ব্যালেন্স ঠিক ছিল না, না? পুরো সাইকোপ্যাথ হয়ে গেছিল। এখন সেই সাইকোপ্যাথ যে যা চায় সেটাই চাইছিল, ওদের রাজত্ব। তাহলে তুমি দেশে গিয়ে দেখো না, বেরিয়ে গিয়ে দেখো তো, কতগুলো ভিত্তিপ্রস্তর যেখানে পেরেছে নিজের নামটা দিয়েছে। এখন ছবিগুলো যা ফ্লেক্স টেক্সগুলো এখন ডাউন করে দিয়েছে এসে। ওটা তো সাইকোলজিক্যালি ইমব্যালেন্স, না? সাইকিয়াট্রিক ইলনেস একদম ডিপ সিটেড আছে, এখনো সেটা বোঝা যায়। যে একটু অভিজ্ঞ ডাক্তার, যারা একটু সিনিয়র লোক, দেখলেই বুঝতে পারবে বডি ল্যাঙ্গুয়েজটা কি, তার এক্সপ্রেশনটা কি, এবং তার ভাষাটা কি। শিক্ষা দীক্ষা কিছুই নেই, উল্টে দেশের জন্য বিপদ। 16ই আগস্ট আমরা জানি যে গ্রেট ক্যালকাটা কিলিংস ডে, কিন্তু এতদিন তৃণমূল কংগ্রেসের আমলে আমরা দেখে এসেছি 16ই আগস্টে খেলা হবে দিবস হিসেবে পালন করা হয়েছে, কিন্তু নতুন সরকার এসে সেটাকে গ্রেট ক্যালকাটা কিলিংস ডে হিসেবেই পালন করতে চাইছে। তা জেহাদিদের কাছে, যারা ওই বর্বরগুলো ওখান থেকে এসে আমাদের দেশকে হাজার হাজার বছর ধরে রক্ত চুষে খেয়ে কি না করেছে, মন্দির ভেঙেছে, তছনছ করেছে, সংসার ভেঙেছে, ধর্মতে জোর করে সোট পয়েন্টে একদম গলায় তলোয়ার ঠেকিয়ে আমাদের কনভার্ট করেছে, তারা তো ওইটাই চায়। রেড ক্যালকাটা কিলিংস তো খেলাই ছিল। লোকের মুন্ডু নিয়ে ফুটবল খেলবে, লোকের রক্ত নিয়ে হোলি করবে। তুমি জানো, তোমরা যদি ওই করে দেখো, ওদের বেসিক টিচিং কি দেওয়া হয়? বেসিক টিচিং হচ্ছে কি করে আসে এই বর্বরতা ডেভেলপ করে করতে। একটু যদি ভেবে দেখো, ছোটবেলা থেকে একটা মুরগি পুষতে দেওয়া হলো, একটা ছাগল পুষতে দেওয়া হলো, একটা গরু পুষতে দেওয়া হলো,
এবং সেটা যখন খেয়ে দিয়ে নদর হলো, আল্লাহর নামে কুরবান, সেটা ছটফট করছে, রক্তটা নিয়ে খেলছে। হ্যাঁ, একটা নৃশংস ধর্ম বিরুদ্ধে সারা পৃথিবী সোচ্চার হচ্ছে। তোমরা ডেভিড উড বলে এক ভদ্রলোক, আমি ইচ্ছে করে বলছি যাতে সবাই সার্চ করে, ডেভিড উড এগেনস্ট ইসলাম, দেখো উনি কি বলেছেন। হি ইজ এ প্রফেসর অন দিস, কোরআন একদম ফিঙ্গার টিপসে উনি এক্সপ্লেন করেছেন, এবং ওর নামে লাইফ থ্রেট আছে। এর আগে এসেছিল সালমান রুশদির উপরে, সালমান রুশদি তো খুব ড্যামেজড হয়েছে মারধর খেয়ে এদিক ওদিক হয়ে। এটা সালমান আসরিনকে কি করেছিল, তাই না? উনি অবশ্য অত সাংঘাতিকভাবে আক্রমণ করেননি, কিছু কিছু সমালোচনা করেছিলেন, যার ভোগান্তিটা ও ভুগতে হয়েছে। এখন বিভিন্ন দেশে উনি আস্তে আস্তে অ্যাক্সেস পাচ্ছেন, তাও ওর উপরে ফরমান জারি রয়েছে, ওদের লাইফ রিস্ক আছে। আগের রাজ্য সরকার বারবার বলে এসছে যে তারা দেশের উন্নতি চায়, রাজ্যের উন্নতি চায়, নতুন প্রজন্মের উন্নতি চায়। তাহলে তাদের মনে হয়নি যে নতুন প্রজন্মের উন্নতি করার ক্ষেত্রে আমাদের দেশের ইতিহাস জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ? নতুন প্রজন্মে তো তোমরাই উত্তরটা দাও কেন? কেন দিচ্ছ না? তোমরাই দাও না কেন? আমি কেন দেবো? তোমরাই দাও উত্তরটা। আমি তো ধরো জেনজি বলে, আমি তো মানে পাস্ট, আমার তো প্রি হিস্টোরিক গ্রুপে আমি পড়ি, তাই না? 60+ মানে আমি সিনিয়র সিটিজেন। তো আমার এই উত্তরটা দেওয়ার দরকার কি? আমাদের বেলায় শিক্ষা দীক্ষা ধর্ম সবকিছু অন্যরকম ছিল, আমরা তখন এতটা বুঝতে পারি। যার জন্য এই বেশি বয়সে 30 বছর বাদে দেশের মাটিতে পা রেখে আমি শিউরে উঠেছিলাম। যেদিনই অভয়া হয়ে ওঠে আমি শিউরে উঠেছিলাম। সিকোয়েন্স অফ ইভেন্ট যদি ফলো করো, ওটা আফগানিস্তান পাকিস্তান স্ট্যান্ডার্ডে, সিরিয়া লেবানন ওইসব স্ট্যান্ডার্ডে। এখন যদিও আস্তে আস্তে অনেক জায়গাতেই এসব ঢুকে গিয়ে গন্ডগোলগুলো করছে, আমাদের তো এটা কি উন্নতি চেয়েছে? ও একটা শিল্প নেই, একটা কিছু নেই। আজকে আমি প্রথম যেদিন ওকে ওই ভদ্রমহিলাকে আক্রমণ করি, দ্যাট দ্য সোল পয়েন্ট ওয়াজ দ্যাট আই নিডেড টু স্টপ হার লেকচার। বাজে কথা, লাখ লক্ষ কোটি, যে বোঝে না সেটা বলছে লোককে। ওই কোটির হিসেব দিয়ে কি হবে? দুটো কোম্পানির নাম বললো, টাটাকে তাড়িয়েছে, ওইটা ইতিহাসে চলে গেছে। টাটা কোম্পানি, যার কাছে জাগুয়ার, যার কাছে বিএমডাব্লিউ কিছুদিন ছিল, আমি দুটো গাড়ির এক্সাম্পল দিচ্ছি, সেই টাটা কোম্পানি হোল ওয়ার্ল্ডে মানে পূজনীয় কোম্পানি একটা। সবাই জানে টাটার এথিক্সটা কি। আমার বহু বন্ধু জুনিয়র বাচ্চারা কাজ করে, তাদের যা স্যালারি প্যাকেজ আছে, তাদের যে সেফটি সিকিউরিটি আছে, এটা অভাবনীয়। সেই টাটাকে আমরা তাড়াতে সক্ষম হয়েছি। কি ধরনের উন্নতি চেয়েছিল ভাই? যার নিজেরই জীবনের কোনো ঠিক নেই, যার শিক্ষার কোনো ঠিক নেই, যে বাংলা হিন্দি উর্দু 12টা ভাষায় কথা বলে, সবকটাই ভুল, নিজের মাতৃভাষাটাও ভুল, যে বলতে পারে না, সে কি উন্নতি চাইবে? আর সঙ্গে অতগুলো সাঙ্গপাঙ্গ, প্রত্যেকটা চোরটা চিটিংবাজ এবং বিভিন্ন অপরাধী। ওই ছিল ওনার টিম। ও কি চেয়েছে? আর ভাইপো শুধু পয়সা মেরে আজকে দেখো 25টা ব্যাগ মেরে চলে গেছে। যত পয়সা আছে তোমাকে দিয়ে দিলে তুমি গুণে শেষ করতে পারবে না কোনোদিন। আর শূন্যগুলো তো আমিও লিখতে পারবো না, ম্যাথস গুলিয়ে গেছে। এই যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, আমরা জানি সুপ্রিম কোর্ট ওনাকে বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে। উনি যদি কোনোদিন ফিরে না আসে, তাহলে এই দায় কার ঘাড়ে বর্তাবে? সুপ্রিম কোর্টের ঘাড়ে কি বর্তাবে এই দায়? না, দায় বর্তালেই বা কি আছে? ও রিটায়ারমেন্ট প্যাকেজ নিয়ে যে জাজ দিয়েছে জয়মাল্য পাচ্ছে, আনফর্চুনেটলি বাঙালি এগেন। ওখান থেকে গিয়ে ওর রিটায়ারমেন্ট প্যাকেজ ও ঠিকঠাক করে নিয়েছে, ওর সঙ্গে ওর কি পাওনা গণনা, তাহলে ওই ভার্ডিক্টকেও দেয়। আমি এটা জেনারেল বলছি, লে পার্সন, আমি জাজমেন্টের কিছু বুঝি না। লয়ের জাস্ট ল স্পেলিংটা আমি করতে পারি, আই হ্যাভ নো কনসেপ্ট অ্যাবাউট ল। যদিও আমি বিএনএসটা পড়ছি, ভারতীয় নয় সংহিতা আমি পড়া শুরু করেছি। সো আই এম ট্রাইং টু গ্র্যাব দ্য কনস্টিটিউশন ফার্স্ট। ল তো পড়া সম্ভব না এই বয়সে। যেটুকু মেডিকো লিগাল আমার আন্দাজ আছে, এটা যদি ইংল্যান্ডের পার্সপেক্টিভে আমি বলছি, আমি একসময় ইংল্যান্ডের একটা হসপিটালে লোকাল নেগোসিয়েটিং কমিটির পদে ছিলাম। লোকাল নেগোসিয়েটিং কমিটি হচ্ছে ওখানকার ডাক্তারদের, নার্সদের ক্লিনিক্যাল মেডিকেল প্রবলেমটা সলভ করা। সেখানে বিভিন্ন রকম প্রবলেম সেখানে আসতো, এবং খুব সেন্সিটিভ ইস্যু সেখানে। কারোর হয়তো পেশেন্ট মারা গেছে, কারোর হয়তো নেগলিজিয়েন্স হয়েছে, কারোর হয়তো কিছু না কিছু হয়েছে, সেইখানে মেডিকো লিগালি ডিল করা হতো। গাইডলাইন অ্যান্ড প্রোটোকলটা একদম চোখের সামনে, ল্যাপটপ টিপলে 1 2 3 4 5 6। আমার ইচ্ছে মতো না যে আমি তোমাকে ঘর থেকে বের করে দিলাম, কালকে তোমাকে একটা সোফা কাম বেড কিনে দিলাম, এগুলো হতে পারে না। এই ধরনের হুইমজিক্যাল ল তো হতে পারে না। লটা ওয়েল রিটেন, ডাইরেক্টেড। আমাদের এখানে ফাঁক ফোকরগুলো ওরা এক্সপ্লয়েট করে। আমি হলে কি করতাম? আমি হলে বলতাম, আমার ডাক্তার এইমস বলো, ব্যাঙ্গালোর বলো, ভেলোর বলো, পিজিআই চণ্ডীগড় বলো, জিপমার বলো, যেগুলো দেশের প্রতিষ্ঠিত, তারপরে সেন্ট জনস ব্যাঙ্গালোর যেটা আছে, সেন্ট জনস মেডিকেল কলেজ বা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, আর্মির হাতে দিয়ে দাও, একটা চেক আপ হবে। তুমি তো একটা প্রবলেম বলছো, আমার চোখ দেখাতে হবে কি আমার মাথা দেখাতে হবে, তাই না? সেই মাথাটা আমার ডাক্তার আগে চেক করে তোমার একটা সার্টিফিকেট দেবে। তার সার্টিফিকেটটা তুমি কোর্টে প্রডিউস করবে, জাজ হিসেবে আমি সেটাকে দেখবো, বলবো যে দরকার আছে কি না। তখন আমি ইজি হয়ে গেল ব্যাপারটা। জাজ বলছে আমি তো বুঝতে পারছি না আপনার দরকার আছে কিনা। হোয়াই? ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর এ ল পারসন। সেন্ড হিম টু এ মেডিক। মেডিক তাকে ইভ্যালুয়েট করবে, সার্টিফিকেট দেবে, তার চিকিৎসার দরকার হতেও পারে, চিকিৎসার দরকার নাও হতে পারে।
সেই বুঝে সে আমেরিকা যাবে কি রাশিয়া যাবে, সেটা তো করা হয়নি। আমরা এগুলো বুঝিই না। আমি এটা বলছি যাতে ভবিষ্যৎ প্রজন্মের এইটুকু অ্যাওয়ারনেস হয় যে জিনিসটা কি হওয়া উচিত, পদ্ধতিটা কি হওয়া উচিত। এটাকে বলে গভর্নেন্স, আর মেডিসিনে বলে ক্লিনিক্যাল গভর্নেন্স, এটা সোশ্যাল গভর্নেন্স। এবার গুগল করে তোমরা পড়ে নাও প্লিজ, গুগলে সব যা আছে অথেন্টিক জায়গায়, উইকিপিডিয়া থেকে দেখে নাও গভর্নেন্স জিনিসটা কি, তাহলেই বুঝতে পারবে। আমাদের দেশে কোনো গভর্নেন্স নেই, এবং সুপ্রিম কোর্ট যেগুলো সেগুলো খুব ডুবিয়াস, হোয়াইট এরিয়াস, গ্রে এরিয়াস, ব্ল্যাক এরিয়াস সব তাতে রয়েছে। ওইটাকে ভালোভাবে রিভিশন করাতে হবে, খুব সেন্সিবল লোককে দিয়ে, একটা বড় বোর্ডকে দিয়ে, এবং সর্বোপরি যারা কি বলবো রাষ্ট্রকে যারা ভালোবাসে, যারা দেশপ্রেমিক বা যাদের বিন্দুমাত্র পেট্রিয়টিজম আছে, সেইরকম কিছু লোককে হ্যান্ডপিক করে তাদের দিয়ে ওটাকে রিভিশন করাতে হবে। এখন তো আমরা বাবা সাহেব আম্বেদকরকে পাবো না, বা লয়ের বই যারা যারা লিখেছেন তাদের আমরা পাবো না। আমাদের পরে দেখতে হবে এটাকে কিভাবে রিভিশন করা যায়, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো হাইকোর্ট বলেছিল যে এসএসকেএম থেকে চিকিৎসা করে আনুন। এক্স্যাক্টলি, গুড। হ্যাঁ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজি হয়নি। তার মানে ওভাররুল করে দিল। এটা ডাবল ইঞ্জিন সরকার হয়েও আমরা কন্ট্রোল করতে পারলাম না, ওভাররুল করে দিল, ওইখান থেকে চলে গেল বেরিয়ে। কি বলবে, এটা আমাদের দুর্ভাগ্য। এইটা নিয়ে উত্তর দেওয়া তো আমাদের পক্ষে খুব মুশকিল। আমরা মতামত দিতে পারি, এবং আমি শিওর আমার ঘরে যারা বন্ধু বান্ধব রয়েছে তারাও যদি সব এটা বলে হাত তুলবে যে এটা ভুল হয়েছে, ওকে যেতে দেওয়া উচিত হয়নি। মানে জয়মাল্য বাগচি কি তার মানে কোনোভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই অর্ডারটা দিয়েছে? ওই কমেন্টটা আমি করবো না। জয়মন্ডল বাগচি কালকে একটা কোর্টের চিঠি পাঠাবে, আমি ঝুলে একদম মানে সিলিং থেকে আমায় ঝুলিয়ে দেবে, আমার কিচ্ছু দরকার নেই। উনি ওনার সাম দাম দণ্ডভেদ মাথায় রেখে, ওনার শিক্ষা, ওনার রুচি, ওনার ভদ্রতা এবং ওনার স্বচ্ছতা বজায় রেখে উনি যা বলছেন উনি তার দায়িত্ব নেবেন, দেশ পরে বুঝবে। দিল্লিতে বিরাট বড় ক্যাবিনেট রয়েছে, 540-এর ওপর আমাদের সাংসদ রয়েছে, তারা ডিসিশন নেবে জিনিসটা ঠিক হলো কিনা। আপাতত পাখি উড়ে গেছে। এটা অন্য প্রসঙ্গে আসি। নতুন সরকার আসার পর আরজি কর কাণ্ডের তদন্তের নয়া মোড় এসছে। নির্মল ঘোষ তিনি গ্রেফতার হয়েছেন, তাহলে কি এবার তড়িঘড়ি কেন অভয়ের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই উত্তর মিলবে? উত্তর মিলবে না, মোটিভেশনটা তো সমান, একদম সোজা। সমান্তরাল ভাবে আমাদের চোখের সামনে রয়েছে কি করা হয়েছিল এবং কি তারা ইচ্ছে করেছে। এখন সেইটা আশা করব হবে। স্টেপস গুলো যখন হচ্ছে, আমাদের তো সব আশায় আশায় বাঁচে চাষা, তাই না? তা আমরা তো চাষা, তা আমরা আশাতেই বেঁচে থাকবো। যখন হবে, যখন সামদাম দণ্ডভেদ বিচার আসবে, উপরের থেকে ভগবানের খবর নেমে আসবে, বা আমরাই যেদিন সুশিক্ষিত হয়ে সমাজটা যেদিন মাথা তুলে কথা বলতে পারবে সবাই, তখন এগুলোর বিচার হবে। আপনি কি মনে করেন যে এই আরজি কর ঘটনার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে উনি মনিটর করেছেন, ওনাকেও তদন্তের আওতায় আনা উচিত? 100%। সেই রাত্রেই, পরের রাত্রেই ওকে গ্রেফতার করা উচিত ছিল। দিল্লি থেকে ওভাররুল করে দিয়ে আমরা ওই ভোট রাখতে গিয়ে ভোট ব্যাংক দেখতে গিয়ে রায়টের ভয় পেয়ে অনেক কিছু পিছিয়েছি। আস্তে আস্তে সলিউশন হচ্ছে। আমি তো দিল্লির গভর্নমেন্টকে সমালোচনা করতে পারবো না, কারণ তারা ইলেক্টেড গভর্নমেন্ট, এবং আমি বিজেপির একটা অংশ। আমি বিজেপির ডাইরেক্ট লোক না হলে আমি বিজেপিকে সমর্থন করি এবং বিজেপির সঙ্গে থাকি। আমি সেটা মানে সমালোচনা করতে পারবো না, কিন্তু গ্রেফতার ওর হওয়া উচিত ছিল অনেক আগেই। এখন এখানে নেক্সট প্রশ্ন তোমার উঠে আসবে, আমি দেখতে পাচ্ছি রক্ষা কবচ। এই রক্ষা কবচ জিনিসটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। আমাদের সাধারণ মানুষের জন্য কোনো রক্ষা কবচ নেই, এরা কি অসাধারণ। এই জিনিসটা কি, সাধারণের আগে জিনিসটা কি, এটা আমার বুদ্ধিতে এখনো আসেনি। তোমরা সবাই মিলে যখন একসঙ্গে স্টুডেন্টরা, জেনজি, আলফা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, কিন্তু ভোট করবে ভারতবর্ষে, সেদিন আমরা বুঝতে পারবো। সেদিন এসবের উত্তরগুলো আমরা পাবো, আজকে এর উত্তর হবে না। তদন্তে দেখা যাচ্ছে যে সেই রাত্রে হসপিটালে যারা ছিল, সিসিটিভি ফুটেজে যাদেরকে দেখা গেছে, প্রত্যেককে এখন তদন্তের জন্য ডাকা হয়েছে, কিন্তু আগেও যখন তদন্ত হয়েছে এদেরকে কেন ডাকা হয়নি? সেটা তো দেখাই যাচ্ছে, তাই না? উনি দায়িত্ব সহকারে রাত্রি 3টে অবধি জেগে, সারা রাত জেগে বিনীত গোয়েল ও ইন্দিরা মুখার্জি আর ওই কি সুপ্রতিম সরকারগুলো, করাপ্ট অফিসারগুলো, রাজীব বাবু তো রয়েছেন, তিনি এখন আবার সাংসদ, তা এরা সবাই মিলে বুদ্ধি ঢেলে জিনিসটাকে চেপে ভেঙে নষ্ট করে তছনছ করে দিয়েছে। এখানে বিচার পাওয়া এমনিতেই মুশকিল। তবে অন্যায়টা যতটা পারছে আমাদের নতুন সরকার এটাতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, ন্যায়টা ফিরিয়ে আনার চেষ্টা করছে। গ্রেফতারগুলো হলে ভালো হবে। তবে মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল, এই দুটো অ্যারেস্ট আমার মনে হয় মেডিকেল লিগাল দিক দিয়ে আমি বলবো এই দুটোকে অ্যারেস্ট করে, এদের ফোনে হয়তো এখনো ডেটাটা আছে, হয়তো সাকসেসফুলি বুঝতে পারেনি, বা কোথাও একটা সার্ভার টার্ভারে আটকে থাকে ডেটা, সেটা খুঁজে বের করতে হবে এক্সপার্টিস দিয়ে, এবং আন্ডার ইন্টারোগেশন হয়ে যাবে। একটা এক্সপার্ট লোক যদি চেপে ধরে, যেভাবে সিবিআই ইন্টারোগেশন হওয়া উচিত। আমি বাবা ওয়েস্টার্ন মাইন্ডেড হয়ে গেছি অনেকদিন থেকে ওয়েস্টার্ন মাইন্ডেড হয়ে গেছি। আমি এখন যেটা চেষ্টা করছি যে
ওই জিনিসটা এখানে সুপার ইম্পোজ করা যায় কিনা তোমরা সবাই যদি একটুখানি দেখো, এক মিনিট, এক্সকিউজ মি, তোমরা সবাই যদি দেখো ওয়েস্টার্ন থ্রিলার্স গুলো, তাহলে দেখতে পাবে একটা ফরেন্সিক ট্রিটমেন্ট কিভাবে সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট করা হয়। প্রচুর থ্রিলার রয়েছে, নেটফ্লিক্সে গিয়ে দেখো ওয়েস্টার্ন থ্রিলার্স, সে বিবিসি হতে পারে, হলিউড, বলিউড, বলিউড না হলিউড হতে পারে। তুমি দেখো যে প্রপার একটা মোটামুটি পৃথিবীর আন্দাজে কিভাবে জিনিসগুলো চলে। আমরা সেখান থেকে আহ, অনেকটা পিছিয়ে আছি, সেটাকে কবে আমাদের ওই আইন হবে, ওই আদালত হবে, আর ওই বুদ্ধিমান লোকেরা ওই স্ট্রাকচার পদ্ধতিতে কাজ করে। বুদ্ধিমান ছেলে সবাই আছে, আমার চারপাশে যারা বসে আছে তারা সবাই বুদ্ধিমান, কিন্তু তারা স্ট্রাকচার ওই দিয়ে স্ট্রাকচার জিনিস শেখা হয়নি, যার জন্য এক্সিকিউট করতে পারবে না। তার মানে এটা তো খুব স্পষ্ট যে সেই সময় যিনি ইনভেস্টিগেশন অফিসার ছিলেন সীমা পাহুজা, তার উপরে রাজনৈতিক চাপ ছিল বলেই তিনি তদন্তটা তখন ঠিক করে করেননি। কি করে এসব কমেন্ট করবো বলো, ভগবানই জানেন, সেগুলো তো জানা সম্ভব না। আমরা সাধারণ লোক ক্লোজ ডোরে কি হয়েছে, রাজনৈতিক চাপ ছিল না অর্থনৈতিক চাপ ছিল, বুঝতে পারছো? কোনো ফায়দা ছিল? ফায়দা তো ছিলই। কি কি লাভ সে করেছে বা কি ভয় পেয়েছে সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু তিনি মামলাটা নিজে হাতে গুড়িয়ে দিয়েছেন, এবং ওর ওপরে ভদ্রমহিলা হিসেবে যে আশাটা ছিল মমতাজ বেগমের ওপর আর এই পাহুজার ওপরে, এটা আমরা মানে হতাশ হয়েছি। এবং দেখা গেছে এটা ক্রিমিনাল মাইন্ডেড, আমি বলবো এটা ক্রিমিনাল মাইন্ডেড, দে শুড বি অলসো টেকেন ইন কাস্টডি। ওয়াই? সিবিআই অফিসার হলেই হল, আমি ডাক্তার হয়ে যদি ভুল করে পেশেন্ট মেরে ফেলি, জবাব দিতে না পারলে আমার হ্যান্ডকাপ করে নিয়ে চলে যাবে পুলিশ, ও দেশে, এদেশে না। মানে আগের সরকার তার মানে ভয় পেয়েছিল যে যদি তদন্ত ঠিক করে হয়, আরজি কর কাণ্ডের পাশাপাশি অন্য দুর্নীতির তথ্য উঠে আসতে পারতো সব সেই একসঙ্গে তদন্ত লিঙ্ক থেকে। আছে, একদম ভয় পেয়েছিল, যার জন্য তড়িঘড়ি সন্দীপ ঘোষ আর সঞ্জয় রায়কে ওই করে ফাঁসি দিয়ে দিতে চাইছিল, যাতে সঞ্জয় রায়টা একটা বেঁচে আছে, এটা একটা ব্যাড নিউজ, ও যখন জেলের কোনায় আছে, স্কুইজ দিলে প্রপার ইন্টিগ্রেশন হলে ঠিক বেরিয়ে যাবে। কারণ তোমরা সেইভাবে লিগাল সওয়াল জবাব দেখোনি, আমিও অত্যন্ত হতাশ সুপ্রিম কোর্টের সওয়াল জবাব দেখে, দ্যাট ইজ ফার ফার বিলো স্ট্যান্ডার্ড। আমি লিগাল লোক না হয়ে বলছি, ওইভাবে সওয়াল জবাব হয় না, ইন্ট্রোগেশন অন্যভাবে হতে হয়, প্রেজেন্টেশন সাবমিশন বলে অন্যভাবে হতে হয়, তার কাউন্টার সাবমিশন হয়, সাবমিশন করে এরম করতে করতে একটা জায়গায় আসে, তারপর তার জুরি বোর্ড থাকে, তারপরে সেটা লেভেলে জুরিসডিকশনে যায়। আমাদের এখানে কিন্তু ইরাটিক না, আমি দায়িত্ব নিয়ে এখনো তো রিটায়ার করেছে, আমাকে চট করে ঝোলাতে পারবে না, অর্থাৎ অবশ্য ওর কাছে পয়সা আছে অনেক, মানানির মামলা করতেই পারে, তখন আমি গিয়ে বলবো যে হুজুর আমার অন্যায়, ওর তো ওই জায়গায় বসার যোগ্যতাই ছিল না। প্রথমে বললেন আই এম সো ওয়ারিড, আই এম সো স্কেয়ার্ড, কি সব রয়েছে বিলগুলো দেখালেন, আমরা সব বসে আছি, যে লোকের চোখে জল, লোকের উৎকণ্ঠা, আমরা সব বসে আছি সকাল থেকে, সুপ্রিম কোর্টের প্রসিডিং শুরু হলো, ও মাই গড, 30টা লোক ওদিকে, 30টা লোক ওকে, এ ওকে এলবো করছে, সে ওকে এলবো করছে, তার মধ্যে গোবিকাশ টবিকাশের মতো ইডিয়েটস গুলো, বাঞ্চ অফ ইডিয়েটস ওখানে বসে রয়েছে, সামনে যাচ্ছে পিছিয়ে আসছে, কোনো একটা ল অ্যান্ড অর্ডার আছে? এটা সুপ্রিম কোর্টের প্রসিডিং হয়ে যাবে চেয়ারে বসে নিট সওয়াল জবাব, আগে তো সওয়াল হবে তার জবাব হবে, সওয়াল হবে জবাব হবে, এইভাবে তো এগোবে, একদম ম্যাসাকার। তারপরে ওদেরও একটা টিম, আমাদেরও একটা টিম, মনে হচ্ছে যেন ফুটবল খেলে, ফুটবল খেলার একটা গ্যালারির টিকিট বিক্রি হচ্ছে, তো যে জায়গায় পাচ্ছে এলবো করছে, এটা শিক্ষিত লোকের স্বভাব। একজন সওয়াল খুলে ফেলেছে, একটা ভার্ডিক্ট মানে সরি একটা ভার্সন দিয়ে ফেলেছে, দিয়ে তার স্ট্যান্ড করতে পারছে না, এবার একে বলছে তোমার কাছে এটা আছে, তোমার কাছে এটা আছে, এরা নাকি কোটিখানেক টাকা পায়, আর সিম্পল ফিম্পলের ওখানে সুবিধে, যারা নিজেরা ঘাটা ঘেটে দেওয়াটা তো সবচেয়ে সুবিধে না, যে কোনো একটা স্ট্রাকচার জিনিস তুমি পুজোও ঘেটে দিতে পারবে, গান বাজনা ঘেটে দিতে পারবে, সিনেমা শুটিং ঘেটে দিতে পারবে, প্রফেসরের লেকচার ঘেটে দিতে পারবে, ঘাটাটা খুব একটা বীরত্ব নয়, ঘাটাটা হচ্ছে জিহাদিদের লক্ষণ, ওরা ঘাটা লগ্নে জন্ম হয়েছিল, ঘাটা লগ্নে, এবং ঘাটা পরিবেশে মানুষ হয়েছে, ঘাটাটাই ওদের জীবনের মেন উদ্দেশ্য, একটা স্ট্রাকচার কিন্তু বানাতে পারবে না, কোনো কিছু একটা স্ট্রাকচার, শিক্ষা, ইউনিভার্সিটি, কিচ্ছু আমরা বানাতে পারছি না, শুধু আমরা ঘেটে দিচ্ছি এবং আমরা প্রশ্রয় দিচ্ছি যারা ঘাটছে তাদের। স্বাস্থ্য পরিষেবাতে একাধিক দুর্নীতির অভিযোগ এখন উঠে আসছে, এই অভিযোগগুলোর জন্য কি ভয় পেয়েছে, মানে কি আপনার কি মনে হয় যে কি কি দুর্নীতির অভিযোগ আরো উঠে আসবে আগের সরকারের? অনেক টাকা পয়সাই মেনলি, সবকিছুই করাপ্ট না, একটা বেড পেতে গেলে করাপশন, অপারেশন করাতে গেলে করাপশন, যে অপারেশন হচ্ছে সেই ইনস্ট্রুমেন্টস গুলো রিসাইক্লিং এর করাপশন, বিক্রি করে দিচ্ছে, কিডনি তুলে নিত সন্দীপ ঘোষ, একটা ডাক্তার হয়ে ভাবা যায়, আমরা প্রাণ বাঁচানোর জন্য সারা রাত, আমার এমন গেছে, আমি একটা অপারেশনের কথা বলছি, একটা গিটারিস্টের দুটো আঙুল কেটে বেরিয়ে গেছিল, মাইক্রোস্কোপে রিপেয়ার হচ্ছিল, তার মাইক্রোস্কোপিক রিপেয়ারের জন্য এক মহিলা আর আমি অপারেশন করছিলাম, আমি অ্যানাস্থেটিস্ট, আর এক মহিলা অপারেশন করছিলেন, তার নামও এখনো মনে আছে, লরা ফেলবার্গ, উনি আইরিশ মহিলা, ওই জার্মান অরিজিন বা কিছু একটা, কি বিউটিফুল ভাবে এক্সিকিউট করলো, আমিও প্যারালার মাইক্রোস্কোপে অ্যানাস্থেটিস্ট হয়ে প্যারালার মাইক্রোস্কোপে পরে সেটা প্রজেক্ট করা হলো,
12 ঘন্টার অপারেশন হলো, 12 ঘন্টার অপারেশনের পরে রেস্ট নিয়ে আবার রিএনএস্টেটাইজ করে আবার তাকে ফ্ল্যাপ করা হলো। কেন কি ছিল? সে গিটারিস্ট, তার প্রথম দুটো আঙুল কেটে বেরিয়ে গেছে, সে তার বাজাতে পারবে না। না, আমরা কিভাবে দফায় দফায় অপারেশন করেছি ওইগুলো দেখার মতো, শেখার মতো। আমরা জান বেরিয়ে যাচ্ছে, সেখানে সন্দীপ ঘোষের মতো একটা লুচ্চা লম্পট অসভ্য জানোয়ার বলতেও লজ্জা লাগে, বাঘসিংহ ওর থেকে সেফ। একটা সিংহর পেট ভরা থাকলে আমাকে খাবে না, ও তো জ্যান্ত মানুষকে খেয়ে নিচ্ছে, তার লিভার তুলে নিয়েছে, কিডনি তুলে নিয়েছে, কি তুলে নিয়েছে ভগবান জানে, কি না তুলে নিয়েছে এইরকম লোক। এবং তাছাড়া অন্যান্য ব্যভিচার, অন্যান্য জিনিসগুলো তো সীমাহীন। সে এখন জেলে রয়েছে, করে কিন্তু জানা যাচ্ছে না ওর শাস্তিটা কি হলো, কতদিনের সেন্টেন্স, সেরকম কিছু হয়েছে কি আমি জানি না। তুমি আমায় আপডেট হয়ে পরের দিন বলো। একটা শেষ প্রশ্ন করবো, আবেশ ব্যানার্জির নামও জড়িয়েছিল এই আরজিকর কাণ্ডে, ব্যানার্জি পরিবারেরই লোক। তাকে যদি তদন্তের আওতায় আনা হয় তাহলে কি ব্যানার্জি পরিবারের আরো লোকের নাম উঠে আসবে? এটা তো তুমি তো প্রশ্ন করতে করতে হাসছো, তার মানে তুমি উত্তরটা জানো, তাই না? উত্তরটা জানো মানে হ্যাঁ। এবং ব্যানার্জি মানেই তো চোর, আমি ছাড়া। আমিও ব্যানার্জি, সরি, আমার কথা বলতে যে আমি তো ফেঁসে যাচ্ছি। আমি ব্যানার্জি এফিডেভিট করে চ্যাটার্জি হবো কিনা, বলে চ্যাটার্জি কি দরকার, আমি মানে পদবিটাই তুলে দেবো, যে রজত শুভ্র করে দেবো আমার নাম। ব্যানার্জি বলতে লজ্জা লাগে না, ইংল্যান্ডে লজ্জা লাগে। तो ব্যানার্জি সাহেব আয়ে হ্যাঁ, তোরা কফি পি লিজিয়ে, आपका दीदी क्या कह रहा है, সার্জেন্ট আমাকে বলতো, যারা হিন্দি ভাষায় কথা বলে। পাঁচ টাকা সাহেব বলছে, what happened, what's the problem? বলে no, he lives very in vicinity to a full lady Hitler and he is the brother of it. Are you the brother of a Hitler? আমি প্রোটেক্ট করতে পারছি না নিজেকে। আমি বললাম দেখুন আমি টেবিল উল্টে দেবো, মেরে ইতনা গুस्सा आ गया कि हम টেবিল উল্ট के चला जाएगा एक घर से। তখন বলছে না না, উই আর জাস্ট পুলিং ইওর লেগস। এই অসুবিধা আগেও হয়েছে, এখনো থাকবে। পুরো পরিবারই চোর, যেখানেই হাত দিয়েছে সেখানেই চুরি। তুমি এখান থেকে কতটা রাস্তা বল, হরিশবাজি রোড তো, তাই না? হরিশবাজি রোড ভবানীপুরটা ঘুরে তুমি দেখো, যেখানে দেখবে ভেঙে পড়েছে, চুরি হয়ে গেছে, কিছুই নেই। একটা আলো জ্বলছে, মাছ টাছগুলো আমরা পাই, মাছ সবজি খাচ্ছে বাঙালি, তাতেই খুশি। এই তো আজকে 15 আগস্ট মাংস ভাত হয়েছে সবার বাড়িতে, আমরা খাবো, আমরা তাতেই খুশি। ওখানে যখন বৃষ্টি পড়েছে একটা লোক ইলেকট্রিকিউটেড হয়ে গেছে, কি আছে তাতে, কি যায় আসে? বিল্ডিংটা ভেঙে পড়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িটা ভেঙে পড়েছে, কি আছে? ওটা তো ওল্ড কন্ডেম বিল্ডিং, বারান্দাটা ভেঙে গেছে, বাঁচা গেছে। কারণ আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দেশ হলে 100%, এখানে গ্রেফতার হবে না, হয়তো আবার রক্ষা কবচ। যেমন আগেকার দিনে এই যে মায়ের মন্দিরে বসে আছে না, পিছনে অসুরের মূর্তি, অসুরের গল্প তুমি জানো, কি পেয়েছিল রক্ষা কবচ, কে দিয়েছিল? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তপস্যা করেছে, পেয়ে গেছে। এও তপস্যা করেছে, টাকার তপস্যা, এত টাকা, ওইটাই রক্ষা কবচ, টাকাটাই রক্ষা কবচ। তাহলে রক্ষা কবচ বলে জিনিসটা হয় যখন মা 10 হাতে নেমে আসবেন, যদি দশভুজার আবার আবির্ভাব হয়, তখন অসুর নিধন হবে। আর মমতাজ বেগমের কি ভার্ডিক সেটা আমি জানি না, আমাদের এখন এখান থেকে দেশে ওর কি ভোগ্যে আছে। তবে ডেফিনেটলি আমি ভাউচ করছি, 100% ক্রিমিনাল মাইন্ডেড মহিলা, বহু ক্রাইম করেছেন, এর মধ্যে বেচারা ফেঁসে গেছে অভয়াটা নিয়ে। অভয়ার মেয়েটা যদি আরজিকরের ওই কাস্টাডিতে মৃত্যু না হতো, অন ডিউটি যদি মৃত্যু না হতো, তাহলে এই ওয়েস্ট বেঙ্গলে আজও ওদের শাসন থাকতো, ডবল ইঞ্জিন সরকার হতো না, ব্যারিয়ার ওপেন থাকতো। এবং বাবা তুমি ফিরে গেলে আমি বলতাম তুমি আমায় টেক্সট করে জানিও সেফলি বাড়িতে পৌঁছেছো কিনা। অসংখ্য ধন্যবাদ স্যার।